অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়কে বরখাস্ত করলেন রাজ্যপাল আর.এন. রবি। সেই সাথে ভেঙে দিয়েছেন তার মন্ত্রিসভাও। ৭ মে মেয়াদ শেষ হওয়ার সাথে সাথেই নিয়ম মেনে বিধানসভা ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করেন রাজ্যপাল। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ থেকে অব্যাহতি দেয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভারতীয় সংবিধান অনুযায়ী মেয়াদ শেষে বিধানসভার আর কোনো কার্যকারিতা থাকে না, তাই এই আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছে রাজ্যপাল কার্যালয়। বিধানসভা নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করার ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করেন। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন বিজেপি লড়াই করে জেতেনি, জিতেছে কারচুপি করে, তাই তিনি মুখ্যমন্ত্রীর পদ ছাড়বেন না। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে যে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। রাজ্যপালের নির্দেশের পর আনুষ্ঠানিকভাবে পদ না ছাড়লেও আর মুখ্যমন্ত্রী থাকছেন না মমতা। নিয়ম অনুসারে মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলেও মেয়াদ শেষ হলে এমনিতেই তার পদের গুরুত্ব বা কার্যকারিতা থাকে না, তাই নতুন সরকার গঠনে কোনো সমস্যা হবে না। যদিও পরাজয়ের পর রাজভবনে গিয়ে পদত্যাগই মুখ্যমন্ত্রীর রীতি। আগামী ৯ মে শপথ নেবে বিজেপি সরকার। এখন প্রশ্ন উঠেছে, শনিবার শপথের আগে বৃহস্পতিবার রাত এবং শুক্রবার রাজ্যের শাসনভার কার হাতে থাকছে। আপাতত রাষ্ট্রপতির শাসনের আওতায় পশ্চিমবঙ্গ। মমতা পদত্যাগ না করার কোনো প্রভাব পড়েনি পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থায়। রাজভবনের নির্দেশ মেনে বিধানসভা ভেঙে ফেলার বিজ্ঞপ্তি জারি করেছেন মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়াল। আর শপথের আগ পর্যন্ত দুদিনের জন্য রাজ্যে রাষ্ট্রপতির শাসনও জারি হয়ে গেছে। আরাফাত ইসলাম, ৭১। ভারতের তামিলনাড়ু রাজ্য দীর্ঘদিনের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ডিএমকে এবং এআইএডিএমকে সরকার গঠনে এক হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এই দুই দল যদি অনৈতিকভাবে সরকার গঠনের চেষ্টা করে, তবে সদ্য নির্বাচিত ১০৮ জন বিধায়ক একযোগে পদত্যাগ করবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিজয়ের দল টিভিকে। টিভিকের সন্দেহ, এই দুই দল জোট বেঁধে তাদেরকে ক্ষমতার বাইরে রাখার চেষ্টা করছে। ডিএমকে ইতোমধ্যে তাদের বিধায়কের ১০ মে পর্যন্ত চেন্নাইয়ে থাকার কড়া নির্দেশ দিয়েছে। এই অবস্থায় সতর্ক বার্তা দিল বিজয়ের দল। এর আগে ৪ মে ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ফল প্রকাশ হয়, যেখানে ১০৮টি আসনে জয়লাভ করলেও সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন করতে পারছে না টিভিকে। বিজয়ের সরকার গঠনের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা পেশ করলেও রাজ্যপাল তা গ্রহণ করেননি। এজন্য জোট গঠনের চেষ্টা করছেন বিজয়ের দল। এদিকে দীর্ঘদিনের প্রধান প্রতিদ্বন্দ্বী দল ৫৯টি আসন পাওয়া ডিএমকে এবং ৪৭টি আসন পাওয়া এআইএডিএমকে জোট বাঁধার ইঙ্গিত দিচ্ছে। এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি মোট ২০৭টি আসন পেয়েছে। এর মধ্যে ১০৫টি আসনে বিতর্কিত ভোটার তালিকা পুনর্বিন্যাস প্রক্রিয়ায় বাদ পড়া ভোটারের সংখ্যা দলটির জয়ের ব্যবধানের চেয়েও বেশি। এই ১০৫টি আসনের মধ্যে ৮৬টিতেই বিজেপি আগে কখনো জেতেনি। স্থানীয় সংবাদ মাধ্যম স্ক্রলের বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে মোট ২০৭টি আসন পেয়েছে। বিধানসভায় মোট আসন সংখ্যা ২৯৪টি। এই জয়ের মাধ্যমে বিজেপি ঐতিহাসিক ২/৩ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের শাসনের অবসান ঘটায়। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা পুনর্বিন্যাস প্রক্রিয়া ছিল অত্যন্ত বিতর্কিত এবং এটি ৬ মাস ধরে চলে। শেষ পর্যন্ত প্রায় ৯১ লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ে। ফলে রাজ্যের মোট ভোটার তালিকা প্রায় ১২% কমে যায়। এই ৯১ লাখ বাদ পড়া ভোটারের মধ্যে অন্তত ২৭ লাখের মামলা এখনো চূড়ান্ত হয়নি। বিশেষ ট্রাইব্যুনাল তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে। পশ্চিমবঙ্গে এই এসআইআর প্রক্রিয়াকে শুরু থেকে শেষ পর্যন্ত সমর্থন করা একমাত্র বড় রাজনৈতিক দল ছিল বিজেপি। নির্বাচনের ফলাফল থেকে এটা স্পষ্ট যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে রাজ্যে প্রবল জন অসন্তোষ ছিল। এর ফলে আগের নির্বাচনে ২১৫টি আসন পাওয়া তৃণমূল কংগ্রেস এবার নেমে এসেছে মাত্র ৮০টি আসনে। তবে স্ক্রলের তথ্য বিশ্লেষণ বলছে বিশেষ ভোটার তালিকা পুনর্বিন্যাস বা এসআইআরও তাদের পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বিশ্লেষণে দেখা গেছে অন্তত 105টি আসনে বিজেপি যে ব্যবধানে জিতেছে তার চেয়ে বেশি সংখ্যক ভোটারের নাম নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। এই বিশ্লেষণ করা হয়েছে ভারতের নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফলের ভিত্তিতে। আর এসআইআর এ বাদ পড়া ভোটারের তথ্য সংগ্রহ করেছে কলকাতা ভিত্তিক জননীতি গবেষণা প্রতিষ্ঠান সাভার ইনস্টিটিউট। এই বিশ্লেষণের সুবিধার জন্য যেসব আসন তৃণমূল থেকে বিজেপির দখলে গেছে সেগুলোকে সুইং সিট হিসেবে উল্লেখ করা হয়েছে। স্ক্রলের বিশ্লেষণে দেখা গেছে এমন 86টি সুইং আসনে বিজেপির জয়ের ব্যবধান ছিল এসআইআর প্রক্রিয়ার বাদ পড়া ভোটারের সংখ্যার চেয়ে কম। এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অনেক শক্ত ঘাঁটিও ভেঙে পড়েছে। দলের বেশ কয়েকজন পরিচিত নেতা এমন সব আসনে হেরে যান যেগুলোকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিশ্লেষকরা তৃণমূলের নিশ্চিত ঘাঁটি বলে মনে করতেন। মনিরুজ্জামান বাবু, ৭১। মালয়েশিয়ায় 3 থেকে 8 মাস বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন স্টার ভিশন এসডিএন বিএইচডি নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত অর্ধশতাধিক প্রবাসী বাংলাদেশি। ন্যায্য বেতনের আশায় দেশটির শ্রম বিভাগ, আদালত এবং কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশনে ঘুরছেন এসব প্রবাসীরা। কুয়ালালামপুর থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। কেউ 3 মাস, কেউ 8 মাস বেতন পাননি, তাই উপায় না পেয়ে মানববন্ধন করছেন প্রবাসী এই কর্মীরা। বেতন না পাওয়া কর্মীর সংখ্যাটাও নেহাত কম নয়, 50 জনেরও বেশি। সবাই জোহর প্রদেশের নির্মাণ প্রতিষ্ঠান ইস্টার্ন ভিশন এসডিএন বিএসডিতে কর্মরত। বেতন না পাওয়ায় পরিবারের কাছে টাকা পাঠাতে পারছেন না তারা, তাই বাড়ছে ঋণের ভার। আর মালয়েশিয়ায়ও নিজের চিকিৎসা করাতে পারছেন না অনেকে। অসহায় অবস্থায় পড়েছে তাদের পরিবারগুলো। কষ্ট সইতে না পেরে অনেকেই নিজ খরচে ফিরে গেছেন দেশে। বেতন না দেয় বিষয়টি নিয়ে সরকারের শ্রম বিভাগে লিখিত অভিযোগ জানালে তা গড়ায় আদালত পর্যন্ত। আদালতের রায়ে প্রতিষ্ঠানটিকে 2 দফায় 1,43,00,000 টাকা দেওয়ার জন্য বলা হলেও সম্প্রতি মাত্র 36 লক্ষ টাকা পরিশোধ করে বাকি টাকা দিতে গড়িমসির অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। অনেকে 1 বছর 2 বছর ঠিকমতো টাকা পাইছি, বিগত 8 মাস হলো আমাদের কোনো কোম্পানি টাকা দেয় না। আমরা যেটিকেও কমপ্লেন করছি, আসলে যেটিকের ফলাফলটা আমরা এখনো ভালো পাইনি। মালয়েশিয়া একটা গভর্নমেন্টের আমরা কেস করেছি। এই কেসের দ্বারা আমরা চাচ্ছি আমাদের 8 মাসের যে বকেয়া স্যালারি পড়ে আছে সেটা আমরা অতি দ্রুতই যেন কার্যকর শেষ হয়ে যেন আমাদের টাকা আমরা ফেরত পাই। উপযুক্ত প্রমাণও আছে আমাদের কাছে। আমাদের রুমে খানা নাই, আমরা খুব অনাহারের ভিতরে আমরা দিন কাটাচ্ছি। বিষয়টি সুরাহা করতে মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশন। যদিও ভুক্তভোগীরা বলছেন দীর্ঘ সময় পার হলেও কার্যত কোনো সমাধান পাচ্ছেন না তারা। মোস্তফা ইমরান রাজু, ৭১, কুয়ালালামপুর, মালয়েশিয়া। ইরানের জলসীমায় একটি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা পর যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে পাল্টা আক্রমণের দাবি করেছে তেহরান। ইরানি সামরিক বাহিনী দাবি ব্যালিস্টিক মিসাইল, অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল এবং ড্রোন ব্যবহার করে তারা মার্কিন নৌবহরে হামলা চালিয়েছে। তবে এই দাবি অস্বীকার করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। ওয়াশিংটনের দাবি ইরানের হামলা প্রতিহত করা হয়েছে এবং কোনো মার্কিন যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি। এদিকে কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও মিনাব শহরে বিস্ফোরণের শব্দ শোনার খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে হরমুজ প্রণালীকে ঘিরেও। এরই মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন মার্কিন নৌবাহিনীর 3টি ডেস্ট্রয়ার সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে এবং ইরানি হামলা প্রতিহত করেছে। সেই সাথে এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি ইরানি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলাকে লাভ ট্যাব বা মৃদু টোকা বলে উল্লেখ করেছেন। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সাথে সাক্ষাৎ করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে ইরানের সর্বোচ্চ নেতার সাথে কবে সাক্ষাৎ করেছেন সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। বৃহস্পতিবার এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গত মার্চের শুরুর দিকে দায়িত্ব গ্রহণের পর থেকে মোস্তফা খামেনিকে জনসম্মুখে দেখা যায়নি। সর্বোচ্চ নেতার সাথে সাক্ষাতের এই তথ্য বৃহস্পতিবার জানিয়েছেন পেজেশকিয়ান। তবে ঠিক কবে তাদের এই সাক্ষাৎ হয়েছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, বৈঠকে তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে ইরানের সর্বোচ্চ নেতার দূরদর্শী দৃষ্টিভঙ্গি এবং তার বিনয়ী আন্তরিক আচরণ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যুদ্ধের প্রথম দিনে এক হামলায় আহত হয়েছিলেন মোস্তফা খামেনি। দায়িত্ব
দায়িত্ব গ্রহণের পর থেকে মোস্তফা খামেনি কেবল লিখিত বিবৃতি প্রকাশ করে আসছেন। মধ্যপ্রাচ্যের টানটান উত্তেজনার মধ্যেই যুদ্ধ থামানোর পথে বড় ধরনের কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত মিলছে। যুক্তরাষ্ট্র ও ইরান এক পৃষ্ঠার 14 দফার সমঝোতা স্মারক সইয়ের খুব কাছাকাছি পৌঁছেছে বলে মনে করছে হোয়াইট হাউস। প্রস্তাবিত এই সমঝোতায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখা, হোমস প্রণালী খুলে দেয়া, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আটকে থাকা কয়েকশো কোটি ডলার ছাড়ের মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। যদিও এখনো কিছু শর্ত নিয়ে দর কষাকষি চলছে, তবে যুদ্ধ শুরুর পর থেকে এটিকেই সবচেয়ে বড় কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। আরো জানাচ্ছেন আরাফাত ইসলাম। মধ্যপ্রাচ্যের আকাশে এখনো যুদ্ধের ধোঁয়া, কিন্তু পর্দার আড়ালে চলছে শান্তির জন্য গুরুত্বপূর্ণ দর কষাকষি। মার্কিন কর্মকর্তাদের ধারণা, ইরানের কাছ থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে চূড়ান্ত প্রতিক্রিয়া পাওয়া যেতে পারে, আর সেই জবাবই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্য নতুন সংঘাতের দিকে যাবে নাকি সাময়িক শান্তির পথে হাঁটবে। খসড়া সমঝোতা অনুযায়ী প্রথম ধাপে অঞ্চল জুড়ে যুদ্ধ বন্ধের ঘোষণা দেয়া হবে। এরপর শুরু হবে 30 দিনের নিবিড় আলোচনা। এই সময়ে হরমুজে জাহাজ চলাচলের উপর বিধিনিষেধ তুলে নেয়া, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে চূড়ান্ত সমঝোতার চেষ্টা চলবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম নিয়ে। যুক্তরাষ্ট্র শুরুতে 20 বছরের জন্য স্থগিতাদেশ চাইলেও বর্তমানে 12 থেকে 15 বছরের একটি সম্ভাব্য সময়সীমা নিয়ে অগ্রগতি হয়েছে। অন্যদিকে ইরান 5 বছরের প্রস্তাব দিয়েছিল। আলোচনায় এমন শর্ত রাখা হয়েছে যাতে ভবিষ্যতে নিয়ম ভঙ্গ করলে এই সময়সীমা আরও বাড়ানো যায়। সমঝোতার অংশ হিসেবে ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এমন অঙ্গীকার করার বিষয়েও আলোচনা চলছে। পাশাপাশি ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা সীমিত করা এবং জাতিসংঘের পরিদর্শকদের আকস্মিক তদারকি মেনে নেয়ার প্রস্তাবও রয়েছে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে এবং বিদেশে আটকে থাকা শত শত কোটি ডলার ছেড়ে দেবে ইরানকে। তবে কূটনৈতিক অগ্রগতির মধ্যেও অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি, কারণ এই সমঝোতার অনেক শর্তই এখনও চূড়ান্ত হয়নি। ফলে যুদ্ধ সাময়িকভাবে থেমে গেলেও মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি কতটা নিশ্চিত হবে সেই প্রশ্ন এখনও রয়ে গেছে। আরাফাত ইসলাম, ৭১। হান্টার ভাইরাসের কবলে পড়া বিলাসবহুল প্রমোত্তরী এমভি হন্ডিয়াস স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে ফেরার অনুমতি পেয়েছে। প্রমোত্তরীতে হান্টার ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে এখন 8 জন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এতদিন মনে করা হচ্ছিল ইঁদুর জাতীয় কোনো প্রাণী থেকেই পরোক্ষে ছড়িয়েছে এই সংক্রমণ। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবার দাবি করেছে ক্রুজের সংক্রমণ হয়তো মানুষ থেকে মানুষের মধ্যেও ছড়াতে শুরু করে দিয়েছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। মার্চের শেষ দিকে আর্জেন্টিনার উশাইয়া বন্দর থেকে যাত্রা শুরু করেছিল এমভি হন্ডিয়াস নামের বিলাসবহুল প্রমোত্তরী। আর্জেন্টিনা থেকে অ্যান্টার্কটিকা ও দক্ষিণ জর্জিয়া হয়ে তরিটি কেপ ভার্দের দিকে যাচ্ছিল। যাত্রা চলাকালেই জাহাজটিতে হান্টা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয় এবং মে মাসে 3 জন যাত্রীর মৃত্যুর খবর আসে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলছে হান্টা ভাইরাস মূলত ইঁদুর জাতীয় প্রাণীবাহিত একটি ভাইরাস। অবশ্য কোনো কোনো ক্ষেত্রে এই ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়াতে পারে, তবে তা বিরল। সংস্থাটি আরও বলছে সাধারণত ইঁদুরের বিষ্ঠা ও লালা থেকে হান্টা ভাইরাস পরিবেশে ছড়িয়ে পড়ে। WHOর মহামারী প্রতিরোধ বিভাগের পরিচালক বলেছেন, ক্রুজের মধ্যে আক্রান্ত ব্যক্তিরা স্বাভাবিকভাবেই পরস্পরের খুব কাছাকাছি ছিলেন। তাই সতর্কতার অংশ হিসেবে মানুষ থেকে মানুষের সংক্রমণের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে তার দাবি, এই ভাইরাস করোনা বা ফ্লুর মতো দ্রুত ছড়ায় না। হান্টা ভাইরাস আক্রান্তের প্রাথমিক লক্ষণ অনেকটা ফ্লুর মতো। প্রাথমিক পর্যায়ে তাই অনেকেই একে ইনফ্লুয়েঞ্জা বা সাধারণ জ্বর বলে মনে করেন। পেশিতে ব্যথা, মাথা ব্যথা, অল্পতেই ক্লান্তি, বমি এই লক্ষণগুলি দেখা যায়। করোনা থেকেও হান্টা ভাইরাস পালমোনারি সিন্ড্রোমে মৃত্যুর হার বেশি এবং আরও চিন্তার ব্যাপার হলো কোভিডের মতো এরও নির্দিষ্ট কোনো ওষুধ নেই।
ভ্যাকসিনও নেই। আক্রান্ত হলে অক্সিজেন সাপোর্টই ভরসা মনে করছেন একাংশ। এমভি হন্ডিয়াস ক্রুজে যাত্রী ও ক্রু মিলিয়ে 200 জনেরও বেশি জন ছিলেন বলে মনে করা হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কড়া নজরদারি ও নিয়মিত পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে। আপাতত থামিয়ে রাখা হয়েছে জাহাজটিকে। তরিটির স্পেনে যাওয়ার অপেক্ষায়, তবে সেখানেও ফেরার অনুমতি নিয়ে দ্বিমত দেখা দিয়েছে। Países Bajos. মনিরুজ্জামান বাবু, Bien saben 71। todos ustedes, este fin de semana এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।